শুরু হচ্ছে আমাদের উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বর ট্যুর। আমাদের বাইক সব রেডি। আমার বাইকটা দেখাই। Yes. এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাইক। আজকে আমার সঙ্গে আছে রকি, আমার বন্ধু সৌম্য চ্যাটার্জি। নাম বলো। অনুপ মুন্ডা, গুরুপদ গিরি। একদম। আমরা কোথায় যাচ্ছি? পঞ্চলিঙ্গেশ্বর। ইয়ে, লেটস গো। এখন বাজে সকাল 3:10 আর শুনশান সোনারপুর পেরিয়ে আমরা এগিয়ে তো যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম এক সাইডে। এসে গিয়েছি পিজি হসপিটালের সামনের মোড়ে। লরির চাপ হালকা ফুলকা আছে দেখছি। আশা করি সাঁতরাগাছিতে বেশি ভুগতে হবে না। সেকেন্ড হুগলি ব্রিজ, আর আমরা উড়িষ্যা যাচ্ছি 3 দিনের জন্য। দিনে হোক বা রাতে, যখনই যাই এই জায়গাটা আমাকে আলাদাভাবে হিট করে। রাতের মায়াবী কলকাতাকে পেছনে ফেলে আমরা এখন 3 দিনের জন্য মানভূমবাসী হতে চলেছি। জঙ্গলের মাঝখানে, পাহাড়ের মাঝখানে, টিলার মাঝখানে আমরা ঘুরে বেড়াবো এই 3 দিন ধরে। বাই বাই শহর কলকাতা, টাটা। রাতের কলকাতা নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়লো, আমার রাতের কলকাতা নিয়ে খুব সুন্দর একটা ব্লগ আছে আমার চ্যানেলে। আমি আই বাটনে দিয়ে দেবো, ইচ্ছা করলে দেখে নেবেন। খুব এক্সাইটিং অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। আশ্চর্যজনকভাবে সাঁতরাগাছি আজকে পুরো খালি ছিল, তাই আমরা খুব সহজে NH16-এ উঠে পড়েছি। আর ক্যামেরা এখনও আমি হেলমেট মাউন্টে দিইনি, আমার পেছনে বসা বন্ধুর হাতে দিয়েছি। এখনও যেহেতু রাতের বেলা বিশেষ কিছু রেকর্ড করার নেই, তাই এখনও হেলমেট মাউন্ট করিনি। ভোর হলে তারপর আবার ব্লগিং শুরু করা যাবে। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন, নতুন সকাল, নতুন জার্নি, নতুন জায়গা। আমরা রাত থাকতেই কোলাঘাট পার হয়ে গিয়েছি। আমাদের জার্নির প্রায় 70-80 কিলোমিটার। ওরে বাস, এটা কি? এটা কি রেস্টুরেন্ট? এটা প্লেন শেপের রেস্টুরেন্ট হয়েছিল শুনেছিলাম, এটা মনে হয় সেটা। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা প্রায় রাত থাকতে 70-80 কিলোমিটার পার হয়ে গেছি। আমরা রাতে শুরু করেছিলাম কারণ দিনের বেলা তো ভয়ানক গরম পড়ছে। এই গরমটাকে এড়ানোর জন্য আমরা রাত থাকতে, মানে রোদ ওঠার আগে যতটা কভার করা যায় আমরা সেটা করার চেষ্টা করছি। ডেবরাটোল পার করে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ওইখানে আমাদের বাইকগুলো রাখা আছে। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, মিনিট 10 মতো দাঁড়াবো। দাঁড়িয়ে একটু হাত পা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমরা চাটা খাবো, খেয়ে নিয়ে আবার বেরোবো। এবার ক্যামেরা সম্ভবত আমি হেলমেটে মাউন্ট করে নেব, কারণ আমার বন্ধুর হাতের ক্যামেরা অলরেডি বেরিয়ে গেছে। আর এরপর শুরু করা যাক। চা খাওয়া শেষ, মাত্র মিনিট 15 মতো ব্রেক দিয়েছি। এইবার মাঠ টান করে এবার সোজা রাস্তা ধরে এগিয়ে যাব। NH16-এর এই রাস্তাটা সবচেয়ে সুন্দর। এই চারপাশের গাছপালা সিজনের সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ করে। বসন্তকালে লাল ফুলে ভরে থাকবে, বর্ষাকালে সবুজ হয়ে থাকবে। আর রাস্তা এখানটা ততটাই মসৃণ। আর এখন ভোরবেলা বলে এখনও লোকজনের যাওয়া আসা এখন শুরু হয়নি। এরপরের আমরা বড় হল্ট নেব বালাসোরে। ওখানেই ব্রেকফাস্ট করব আর আমাদের পরের ট্যুর প্ল্যানটা কিছুটা দেখে নেব। আর NH16 ধরে আমরা সরাসরি যাব বালাসোর। একদম কোনো দিকে ডান দিক বাঁ দিক যেতে হবে না, সোজা একদম আমাদের বালাসোর 211 কিলোমিটার সোনারপুর থেকে। আমাদের আজকের যাত্রার আসল লক্ষ্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, কিন্তু আমরা বালাসোরে গিয়ে একটা ব্রেকফাস্ট ব্রেক নেব। তারপর ঠিক করব যে আমরা কোন দিকে যাব, কারণ বালাসোর হচ্ছে 211 কিলোমিটার আমাদের ম্যাপ অনুযায়ী। এই 211 কিলোমিটার আমরা কতক্ষণে ট্রাভেল করতে পারবো তার উপর ডিপেন্ড করবে পরবর্তী প্ল্যান। আসলে আমরা চাইছি হোটেল ঢুকে যাওয়ার আগে যদি আশেপাশে কিছু জায়গা দেখে নেওয়া যায়। সকালের ঠান্ডা হাওয়াতে 70-80-তে ক্রুজ করতে করতে আমরা চলে এসেছি খড়গপুর ডিভাইডারে। এইবার এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকের রাস্তা সোজা চলে যাবে আপনার NH16, সোজা চলে যাবে আপনার উড়িষ্যার দিকে। আর বাঁ দিকটা আপনার চলে যাবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে। বাঁ দিকে খেয়াল রাখবেন, বাঁ দিকে একটা জায়গা আছে, এই যে সামনে ডিভাইডার, এই ডিভাইডার থেকে বাঁ দিকে গেলে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারপর হচ্ছে মুম্বাই রোডটা ওই দিকে চলে যাবে। ওই যে উপর দিয়ে ওই যে ঘুরে
উপর দিয়ে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। আর আমরা NH-16-এই থাকবো, সরাসরি NH-16 ধরে সরাসরি একদম চলে যাব উড়িষ্যার দিকে। এরপর আমাদের আর কোনো বাঁক নেই, সোজা এই রাস্তায় চলবে। এই জায়গাগুলোতে একটু স্পিড কন্ট্রোল করে চালাবেন। যেমন দেখুন সামনে আসছে ওই ডিভাইডার টপকে কিছু লোক বাইক স্কুটি নিয়ে এদিকে চলে আসে, বা অনেক সময় লোক হেঁটেও পার হয়, বাস থেকে নেমে হেঁটে পার হয়ে যায়, বা লরির পেছন থেকে অনেক সময় কুলি খালাসিরা বেরিয়ে আসে। তাই এই জায়গাটা কিছুটা স্পিড কন্ট্রোল করে চালাবেন। সূর্যি মামা সবে উঁকি মেরেছেন, কারণ ওয়েদার আজকে মেঘলা। আজকে মনে হচ্ছে গরমের কষ্টটা পেতে হবে না। গরম কমলে আমাদের কষ্টটা একটু কমে। আর চলে এসেছি আমরা রামপুরা টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা, আর হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ টোল প্লাজা। এর একটু পর থেকে শুরু হয়ে যাবে উড়িষ্যার সীমান্ত। আর এখানে আমরা দাঁড়াবো না। এখানে আমরা কেউ এখনও সেরকম টায়ার্ড হইনি বা খিদেও পাইনি, তাই আমরা এখন সকাল সকাল ঠান্ডা থাকতে থাকতে আর একটু টেনে নেব। টেনে নিয়ে বালাসোরের আগে আগে হাইওয়ের ওপর কোনো একটা ধাবা দেখে কিছু একটা খেয়ে নেব, ব্রেকফাস্টও হবে। আর সরাসরি পঞ্চলিঙ্গেশ্বর যাব নাকি আগে কোথাও দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে কোথাও দু একটা জায়গা দেখে নেব, সেগুলোকে আমরা একটু ডিসকাস করে নেব। প্রায় 2 বছর পর উড়িষ্যার এদিকের রাস্তায় এলাম। এই গাছে ঘেরা আঁকাবাঁকা রাস্তাগুলো আপনার যাত্রার সমস্ত ক্লান্তি শুষে নেবে। শুধু রাস্তার চারপাশের দৃশ্য দেখুন আর 70-80-তে ক্রুজ করে যান। আপনার সমস্ত চিন্তা, সমস্ত দুঃখ, সমস্ত কিছু পেছনে পড়ে থাকবে। এই অফ সিজনে যাওয়ার একটা সুবিধা হলো যে ট্যুরিস্টদের ভিড় প্রায় থাকেই না। আমরা হোটেলও বেশ সস্তায় পেয়েছি, আর ট্যুরিস্ট স্পটগুলোও বেশ ফাঁকা ফাঁকা পাওয়া যাবে। মানে আমাদের সুবিধা মতো ট্যুরিস্ট স্পটগুলো সময় নিয়ে ঘুরতে পারবো, ছবি তুলতে পারবো, বা যা খুশি অ্যাডভেঞ্চার করতে পারবো, সব কিছুই। উড়িষ্যার রাস্তার মধ্যে রাস্তার এই পোর্শনটা সবচেয়ে মজাদার। এইখানটায় এসে দেখা যায় রাস্তাটা পুরো চওড়া হয়ে গিয়ে পুরো কংক্রিট হয়ে রয়েছে। এটা আসলে একটা এয়ার স্ট্রিপ বলা যেতে পারে। যুদ্ধের প্রয়োজনে বা কোনো কারণে যদি কোনো প্লেনকে নামতে হয়, তাহলে এই এয়ার স্ট্রিপটা ইউজ করতে পারবে। এটা বহুদিন ধরে তৈরি হয়েছে। এটা ওর জন্য আমাদের খুব ভুগতেও হয়েছে। আমরা যখন ঘুরতে এসেছিলাম তখন এখানে প্রচুর ডাইভারশন থাকতো। এখন এটা কমপ্লিট হয়ে গেছে, আর বেশ অদ্ভুত ব্যাপার। এখন আমরা ক্রস করতে যাচ্ছি আমাদের দিনের 5 নম্বর টোল গেট, লক্ষ্মণনাথ টোল গেট। আর এর সঙ্গে আমরা কমপ্লিট করলাম আজকে আমরা 205 কিলোমিটার। এই টোল গেট পার করে এবার আমরা চেষ্টা করব ব্রেকফাস্ট করে নেওয়ার। এবার রাস্তার ধারে কীরকম কী জায়গা পাওয়া যায় সেটা দেখে ব্রেকফাস্ট করব। রোদ্দুর এখনও ওঠেনি, এটা একটা ভালো ব্যাপার। বেশ ছাওয়া ছাওয়া আজকে ট্রিপটা গেলে খুব ভালো হয়। এখানে একটা অত্যন্ত জরুরি ইনফরমেশান দিয়ে দিই। লক্ষ্মণনাথ টোলগেট পার হয়ে যাওয়ার পরই সাবধান হয়ে যাবেন, কারণ এরপর 10-20 কিলোমিটার পর থেকেই শুরু হচ্ছে আপনার এই স্পিড ট্র্যাপ ক্যামেরাগুলো। বাইকের জন্য এখানে স্পিড সেট করা থাকে 60 কিলোমিটার, আর গাড়ির জন্য 80 কিলোমিটার। এরা লোকাল লোকদের কেস দেয় না, কিন্তু বাইরের কোনো গাড়ি দেখলেই এরা মোটামুটি 5-6 হাজার টাকার কেস অবশ্যই দেবে। তাই এখান থেকে ওই লক্ষ্মণনাথ টোলগেট পার হওয়ার পর থেকেই একটু সাবধানে গাড়ি চালাবেন। এখন পার হচ্ছি সুবর্ণরেখা নদী। যতবারই আমি পার হয়েছি বেশিরভাগ সময় দেখেছি বালিতে ভরা মরুভূমি, আর আজকেই দেখলাম যে অনেক জল রয়েছে। আজকে আর দাঁড়াবো না, টান টান হয়ে বেরিয়ে যাবো। অনেকক্ষণ ধরেই খিদে পেট চুঁচুই করছে, ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না। এইখানে দেখছি একটা বড় রেস্টুরেন্ট মতো রয়েছে, নাম হচ্ছে জগন্নাথ সুইট স্ন্যাক্স। আশা করছি এখান থেকে ইডলি ধোসা পাওয়া যাবে। উল্টো পাল্টা লুচি কুচি খাবো না, কারণ গরমের সময় ইডলি ধোসাই ভালো। আমি আর অনুপ গাড়ি ঘুরিয়ে এখানেই পার্ক করে দিলাম। এবার হাত মুখ ধোবো, ধুয়ে নিয়ে অর্ডার করব। উড়িষ্যায় আসছি যখন ইডলি ধোসা নিশ্চয়ই পাওয়া যাবে, এই গরমের জন্য ওটাই ভালো। ইডলি ধোসা পাইনি, পেয়েছি উপমা। খাবার মোটামুটি ছিল, 50 টাকা করে প্লেট নিয়েছে, তবে পেট অনেকক্ষণ ভরা থাকে।
এই বালিশটা ওয়াশেবল বুঝলি, পুরো জলে শুকিয়ে টাকা দিয়ে কেটে এখানে খাবার খুব খারাপ ছিল না, ঠিকঠাকই ছিল। আর এখানে বসে আমাদের পরবর্তী প্ল্যানও ঠিক করা হয়ে গেছে। এখান থেকে আমরা যাব প্রথমে ইমামি জগন্নাথ টেম্পল, হচ্ছে এখান থেকে 11 কিলোমিটার। ইমামি জগন্নাথ টেম্পল থেকে তারপর যাব ব্লু লেক। ব্লু লেক হয়ে গেলে তারপর সেখান থেকে আমরা যাব আমাদের হোটেল পঞ্চলিঙ্গেশ্বরে। এই হয়েছে মোটামুটি আমাদের প্ল্যান। আর এখন হচ্ছে আকাশ মেঘলা করতে করতে এমন অবস্থা হয়েছে এবার মানে বৃষ্টি না আসে। বালাসোর শহরে ঢোকার আগেই NH-16 থেকে আমরা নেমে গিয়েছি। এবার এই যে স্টেট হাইওয়ে, এটা আমাদের সোজা নিয়ে যাবে ইমামি জগন্নাথ টেম্পলে। এখান থেকে ইমামি টেম্পল হচ্ছে 11 কিলোমিটার। রাস্তাঘাট একটু কনজেস্টেড হবে, কারণ হচ্ছে এখন বাজে সকাল 9টা, আর এই সময় চারদিকে বাজার টাজার বসবে, তো সেটা পার করে 11 কিলোমিটার যেতে হবে, তাই একটু স্লো হবে। 7-8 কিলোমিটার যাওয়ার পরেই গাড়ির চাপ খানিকটা হালকা হয়ে এলো, লোকালয়ও কমে এলো। আর ইমামি টেম্পলটা হচ্ছে সম্ভবত রাস্তার একদম ধারেই, এখানেই আশেপাশে কোথাও হবে, সেটাই। হ্যাঁ, এই তো এটাই হচ্ছে ইমামি টেম্পল। আর ওই জগন্নাথের চূড়াও দেখা যাচ্ছে, এটাই মনে হচ্ছে মেন গেট। না এখানে ঢোকাতে দেবে না, না ওই তো ওখানে রয়েছে আমাদের পার্কিং। আমরা বাইরেই পার্ক করব, ভেতরে কোনো পেড পার্কিংয়ে রাখবো না। এখানে খুব বেশি হলে আধ ঘন্টাটা একটু মন্দিরটা ঘুরে টুরে ছবি টবি তুলে তারপর আবার ব্লু লেকের দিকে বেরিয়ে যাব। ব্লু লেকটা আমাদের কাছে একটু বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। এখানে ব্লগিং করা বারণ ছিল, তাই আমরা বাইরে থেকে দু একটা ভিডিও নিয়ে আর অল্প একটা ফটো নিয়ে আমরা মন্দিরটা ঘুরে আমাদের হোটেলের দিকে সরাসরি চলে যাই। কারণ অত্যাধিক গরম পড়েছিল, আর আমাদের একটু হাঁসফাঁস লাগছিল বলে আমরা চান করে খেয়ে দিয়ে নিয়ে তারপর ব্লু লেকটা ঘুরবো ঠিক করি। এরপর হোটেলে ফিরে ঝটফট স্নান খাওয়া সেরে নিই। এরপর আরও 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা আবার পরের ডেস্টিনেশন ব্লু লেকের দিকে বেরিয়ে যাই। হোটেল কেমন, রুম কেমন, খাওয়া দাওয়া কেমন, এগুলো আমি পরের এপিসোডে ভালো করে দেখাবো। এখন আপাতত রাস্তার সিনিক বিউটিটা উপভোগ করুন। এই সামনে দেখছেন কত বড় একটা পাহাড়, বিকেলে রোদ পড়ে একটা অদ্ভুত সুন্দর লাগছে। পাহাড় শুধু যে এই রাস্তাতেই দেখতে পাবেন সেরকম নয়, আমাদের হোটেলের কাছেও সুন্দর পাহাড় রয়েছে, সেসব আমি পরে দেখাবো। এর আগেও আমি পঞ্চলিঙ্গেশ্বরে 3-4 বার এসেছি, কিন্তু প্রত্যেকবারই স্টেশন থেকে গাড়ি করে এসেছি। এবার বাইকে কি হয়, বাইকে চারপাশ খোলা বলে আপনি প্রকৃতিকে আরও ভালো করে দেখতে পারেন। গাড়িতে চারপাশ ঢাকা থাকলে আপনি শুধু সামনের টুকুটা বা সাইডটুকু দেখতে পান। এই যে সামনের পাহাড়টা বা পাশেও পাহাড় আছে, এই পাহাড়গুলোকে গাড়ি থেকে এত ভালো করে দেখা যায় না। পঞ্চলিঙ্গেশ্বর থেকে স্টেট হাইওয়ে ধরে ব্লু লেক যাওয়ার দিকে দেখলাম একটা ছোট রেল স্টেশন পড়ল, নাম দেখলাম গোপীনাথপুর। মালগাড়ি চলে।
স্টেট হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে গিয়েছি ব্লু লেকের দিকের রাস্তা। এই ব্লু লেকটা আসলে সম্প্রতি তৈরি হওয়া একটা দর্শনীয় স্থান। লেক কিছু না, এটা একটা পাথরের খাদান। আমরা রেললাইনের ধারে যে খোয়া দেখি, সেই খোয়া যেখান থেকে আসে সেই পাথরের খাদান, পাহাড় কেটে বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, সেই গর্তে জল জমে তৈরি হয় লেক। এবার সেটা নীলচে জল স্বাভাবিক, সেই জন্য এটার নাম ব্লু লেক। কিন্তু ব্লু লেক যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, একটা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, রাস্তার দৃশ্য উপভোগ করুন। প্রাইভেট গাড়ি বা বাইক ছাড়া এখানে আসা খুব মুশকিল, কারণ এটা মেন রোড থেকে প্রায় 3-4 কিলোমিটার ভেতরে। আর আশেপাশে রয়েছে কিছু আদিবাসী গ্রাম, তাদের ভাষা আপনি চট করে বুঝতে পারবেন না। আমরাও কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু লাভ খুব একটা হয়নি। আর জলও প্রায় পাবেন না, খাবারও প্রায় পাবেন না, তাই সমস্ত কিছু নিয়ে আসবেন। এখানে ছোটোখাটো একটা পিকনিক করতেই পারেন, তবে সন্ধ্যের পর না থাকাই ভালো। সন্ধ্যে নামার আগে এখান থেকে বেরিয়ে যাওয়া সবচেয়ে ভালো উপায়। আজকের ব্যাপারটা কিছুটা ইউনিক হতে চলেছে। লোকে জঙ্গল এক্সপ্লোর করে, পাহাড় এক্সপ্লোর করে, ঝর্ণা এক্সপ্লোর করে, ঝিলও এক্সপ্লোর করে, কিন্তু আমরা প্রথমবার আজকে আমরা পাথর খাদান এক্সপ্লোর করতে যাব। পাথর খাদানে এখন জল থাকে না, তা আমরা একদম পাথর খাদানের নিচ অবধি যাব। নিচে গিয়ে একদম চারপাশ থেকে ঘুরে ঘুরে ছবি টবি তুলব। এইসব জায়গায় ছবি খুব ভালো আসে। সামনের রাস্তা থেকে আমরা এবার বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে ঘুরে গিয়ে সামনে যে ছোটো ছোটো পাহাড় মতো দেখছেন, ওগুলো এক্সপ্লোর করব। আর সোজা রাস্তাটা সম্ভবত গ্রামের দিকে যাচ্ছে, ওই দিকটাও আমরা দেখব, কিন্তু এখন আপাতত পাথর খাদানটা এক্সপ্লোর করা দরকার, আলো থাকতে থাকতে। আর এই যে ছোটো পাহাড় মতো আছে, এর পাশে বাঁ পাশেই রয়েছে গভীর খাদ, ওই খাদের নিচে আমরা নামার চেষ্টা করি। এই রাস্তাটা হচ্ছে ডাম্পার আর ট্রাক্টর চলা রাস্তা। এখানে এমনি কোনো গাড়ি চলে না, লোকজন সাইকেল বা বাইকে যাওয়া আসা করে। কাছে একটা ছোট আদিবাসী গ্রাম রয়েছে, তারা কীভাবে যায় ভগবান জানে। যাই হোক, এই রাস্তা দিয়ে ডাম্পারই যাওয়া আসা করে বেসিক্যালি। আর এইখান থেকে এই বাঁ দিকে ঘুরবো, ঘুরলে আমাদের এখানে আমরা বাইক রাখবো, বাইক রেখে তারপর চারপাশটা এক্সপ্লোর করব। এখানে একটা আদিবাসী দেবতার থানও আছে, সেটাও একটু দেখিয়ে দেব। আর এখানেই আমরা সামনে বাইকগুলো রেখে দেবো। এতক্ষণ ধরে ধরে আছি কথা বলতে বলতে, ভিডিও চালুই করি। এখানে আমার রাস্তা উপরের দিকটা যাবো না আমরা। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ওই নিচে যাওয়া। এই যে ভিউটা দেখছেন, এটা একটা খাদের ধারে, এর নিচে শটান খাদ আছে। আমাদের অন্য কোনো একটা রাস্তা দিয়ে ঘুর পথে ওই নিচে একদম ওইখান অবধি যেতে হবে। এই যে চত্বরটা দেখছেন, এই চত্বরে সোজা ওই পতাকা উঠছে, ওটা হচ্ছে ওই আদিবাসী দেবতার মন্দির। মন্দির কি একটা থান। আর ওখানে ওদিকে আমাদের বাইকগুলো রাখা আছে। আর আদিবাসী দেবতার থানটা একটু দেখিয়ে দিই। এখানে ঠাকুর বিশেষ কিছু থাকে না, পাথরকে এনারা পুজো করেন। আর এছাড়া কিছু হাতি ঘোড়া এইসব রাখা থাকে। পূজা পদ্ধতি আমার বিশেষ জানা নেই, নিজেরা একটু কল্পনা করে নেবেন। এই সামনে ঘেরা জায়গাটাই হচ্ছে আসল থান। এখানে ঘোড়া জাতীয় কিছু রাখা আছে, দুধারে কিছু পতাকা আছে, আর কিছু সুগন্ধি ফুলের গাছ আছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই হচ্ছে একটা মূর্তি, ব্যাস। এইবার আমাদের নামার রাস্তা খুঁজে বার করলেই হবে। ওই দিক দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, এবার আমরা ওই দিকটা একটু উঠে দেখব কি করা যায়। রাস্তা পাওয়া গিয়েছে ফাইনালি। এই সাইড দিয়ে গুরুপদা আগে নিচে নেমে গিয়েছে। এবার আমরা ছবি তুলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমরা এই সাইড দিয়ে গুরুপদা দেখিয়ে দিল, এই দিক দিয়ে আমরা এই পাথরের রাস্তা ধরে ধরে আস্তে আস্তে নামবো নিচে। এটা দেখতে এরকম লাগছে, কিন্তু আসলে বেশ অনেকটাই ডিপ, বেশ 4-5 তলা ডিফারেন্স আছে নিচ থেকে। পাহাড় পর্বত চড়ার ক্ষেত্রে গুরুপদাকে ছেড়ে দিলেই হলো,
গুরুপদা ঠিক হাঁচড় পাঁচড় করে পৌঁছে যাবে আর আমাদের রাস্তা দেখাবে। আর এই খাদানটা মনে হয় আপাতত শেষ হয়ে গেছে, এখান থেকে আর পাথর উঠবে বলে মনে হয় না, তাই এখানে খালি পড়ে আছে। ওই যে ফাঁকা জায়গাটা যেটা পার্কিং স্পটের মতো, ওই জায়গাটাতে আবার খোঁড়াখুঁড়ি হচ্ছে দেখলাম। এখানে পাথরগুলো দেখে যা মনে হচ্ছে যে নরম পাথরগুলো রয়ে গেছে, আর মেন যে কালো পাথর যেগুলো রেল লাইনে দেওয়া হয় সেগুলো মোটামুটি তুলে তুলে শেষ হয়ে গিয়েছে, যার জন্য খাদানটা এরকম পড়ে আছে। আমরা ইন্টারনেটের ছবি দেখে এখানে এসেছিলাম ব্লু লেকে, তখন বর্ষাকালের ছবি দিয়েছিল সম্ভবত। এই লেকটা গলা অবধি পুরো জল থাকে, পুরো নীল জল, গাছগুলো উপরে ঝুলে থাকে, খুবই সুন্দর দেখতে লাগে। কিন্তু আমরা যেহেতু শুকনো সিজনে এসেছি তাই লেকের নিচ অবধি আমরা দেখে নিচ্ছি। এই যে কালো পাথরগুলো, এই পাথরগুলোই হচ্ছে খুঁড়ে নিয়ে যায়। ম্যাপে ব্লু লেক বলে সার্চ করলে 3-4টে লোকেশান দেখায়। আমরা র্যান্ডামলি এটা রাস্তার ধারে বলে চুজ করে নিয়েছি। তো সবকটা প্রায় একই, যে কোনোটা একটা গেলেই আপনি বাকিগুলোর অবস্থা বুঝতে পারবেন। আমরা একটা দুর্গম পথ ধরে যাচ্ছি খাদানে। এই নিচে নামার পথটা প্রায় খাড়াই। সো লেটস গো। আবার একটু উঁচুতে চারিদিকে পাহাড়, ঠিক যেন আমরা দুর্গাপুজোর থিমের প্যান্ডেলে এরকম দেখে থাকি। কি সুন্দরভাবে পাথর কাটা হয়েছে এখানে, সেটাই দেখার যে পাথরের চট্টান শক্ত। বড় বড় নুড়ি পাথর রাস্তায় পড়ে আছে। এটা পুরোটাই একটা গ্রানাইটের ইটস সো বিউটিফুল। এখানে একটা মজার জিনিস হলো, জল বেরোচ্ছে পাথরের গা থেকে, পাথর ফাটা জল, সেই জল জমে লেক তৈরি হয়েছে এখানে। ধীরে ধীরে ক্রমাগত পাথরের থেকে জল বেরিয়ে বেরিয়ে আমি জানি না এখান থেকে যাওয়া যাবে কি না। হ্যাঁ যাবে, আমি যাওয়ার চেষ্টা করছি। খুবই সুন্দর, ভীষণই সুন্দর। এই জল যে কত গভীর তার কোনো ধারণা নেই। আমরা যদি জলে একটু ফোকাস করি, জলের ভেতরে যে দামগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। আমরা একটা দামের ভেতরে এক টুকরো পাথর
ফেললাম দেখার জন্য গভীরতা। এই যে সবার আগে লেক জয় করে বাবুরা দাঁড়িয়ে আছেন আর এখন গুরুত্বপূর্ণ ডিসকাশনে মত্ত। আর আমাদের জিপ বেরিয়ে গেল ফটো নিয়ে আস্তে আস্তে। ওই দেখুন দূরে গুরুপদা হাঁটছে। এই জায়গার একটা স্কেল ফেলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ডিপ, অনেক গভীর। আর এই জায়গাটা পুরো জলে টইটুম্বুর হয়ে থাকে। আর আমরা এটা এখন শুকনো সিজনে দেখছি বলে এরকম লাগছে। লেকের মধ্যে এটা চূড়ার মতো জেগে থাকে। আমরা কি জঙ্গলে যাবো? আমরা জঙ্গলে যাবো। ঢুকিয়ে দে আমরা পেছনে ঢুকছি। হ্যাঁ এটা হচ্ছে ব্লু লেকের পাশের জঙ্গলের রাস্তা। যেহেতু আমরা এখন 4 জন আছি আর সূর্য ডুবতে এখনও বাকি আছে, তাই ঠিক করলাম একটু জঙ্গল রাস্তা এক্সপ্লোর করে দেখা যাক। আর এখানে যা দেখে বুঝলাম যে বাইক ট্রাক্টর এসব যাওয়া আসা করেই প্রায়, তাই জঙ্গল একটু ঘোরাই যায়। এই দিকটা ট্যুরিস্ট স্পট সেরকম কিছু নেই, জাস্ট জঙ্গল এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর এই যা দেখছেন এই কিছুদিন পর থাকবে না, কারণ চারদিকে পাথর খাদান শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে পাথর খুঁড়ে জঙ্গল টঙ্গল খুঁড়ে পাথর বার করে বড় বড় গর্ত করে রেখে দেবে। তাই সময় থাকতে আমরা এগুলো এক্সপ্লোর করে নিচ্ছি। আর জঙ্গল দেখে যা বুঝলাম এখানে জঙ্গলি হাতি ভালুকের এসব ভয়টা বিশেষ নেই, কারণ গ্রামের লোক এখানে প্রায় যাওয়া আসা করছে। শুধু আলাদা কি না, একটা জঙ্গল দিয়ে ঘেরা চারপাশ, আর রাস্তায় কোনো লাইট টাইটের ব্যবস্থা নেই। তাই সন্ধ্যের আগে বেরিয়ে আসবো, কিন্তু আশপাশে একটু দেখে নিই, বা কাছের গ্রাম যদি দেখা যায় গ্রামগুলো কীরকম হয়, এখানকার লোকজন কীরকম কথা বলে সেগুলো একটু এক্সপ্লোর করবো। সেই জন্য একটু এগিয়ে যাই। আর পাথর খাদানের কথা বলছিলাম, এই দেখুন এগুলো হচ্ছে পাথর খাদান থেকে বার হওয়া গুঁড়ো গুঁড়ো পাথর। এখানেও আশেপাশে নিশ্চয়ই কোনো ক্রাশার মেশিন আছে, সেখান থেকে এই গুঁড়োগুলো বার হয়েছে। এই জঙ্গলও বেশি দিন থাকবে না। দিন রাত কম্পিউটার টিপে আর কলকাতা চষে চষে হাঁপিয়ে গেলে একটু পাহাড়, একটু জঙ্গল, একটু আদিবাসী গ্রাম এসব দেখতে ভালোই লাগে। তাই এখানে একটু সময় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের এমনি এখানে বেসিক্যালি কিছু করার নেই, জাস্ট সময় নেওয়া আর জায়গাটা ঘুরে দেখা। আর এসে গেছি এখানকার একটা গ্রামে, আর সামনে সম্ভবত একটা হাট বসেছে। বড় সড়ো হাট কিছু নয়, সামান্য কিছু দোকান বসেছে। কিছু মাছ, কিছু মটর ভাজা আর কিছু মণিহারি জিনিসপত্র এইসব নিয়ে বসেছে। আমাদের কেনার মতো এখানে কিছু নেই। ইচ্ছা করছিল একটু মুড়ি টুড়ি বসলে একটু খেয়ে দেখতে এখানকার লোকজনের ব্যাপার, কিন্তু দেখলাম সেরকম কাজের কিছু নেই। গ্রামের ভেতর আর বেশি যাইনি, বাইক ঘুরিয়ে চলে এসেছি। এখানে যাওয়ার সময় এই জঙ্গলের ভেতর একটা লেক দেখে গেছি। লেক মানে ওই পাথর খাদানের যে গর্ত, তার ভেতর জল জমে আছে। তো এখানে একটু সন্ধেটা উপভোগ করব, সন্ধে অবধি কিছু ছবি তুলব। আমার বন্ধুর বড় ক্যামেরা রয়েছে, সে কিছু ভালো পাখি যদি পায় তো ছবি তুলবে। আমরা নিজেদের কিছু ছবি তুলব এখানে, ব্যাস এইটুকুই। যেখানে সুন্দর করে একটা জায়গায় বাইকটা পার্ক করি, তারপর আমাদের ফটো সেশন শুরু হবে। আরে এই জল চুইয়ে চুইয়ে পাথরের মাঝখান দিয়ে পড়ছে। এই জল চুইয়ে চুইয়ে পাথরের মাঝখান দিয়ে পড়ছে। উঠবে 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 ছবি ছবি